নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের ২১তম অংশ। অঞ্জুকে আদেশ দিয়ে কোথায় যেন বেরিয়ে গিয়েছিলেন কান্তিকুমার। সুমনা জানে না। সুমনা সোজা চলে গিয়েছিল বাবার অফিস ঘরে। সেখানে বাবার চেয়ারটা শূন্য, কিন্তু ওদিকে বইয়ের আলমারির কাছে ইজি চেয়ারে বসে কে? ওখানে বসে কি করছে? ও কি এখানে আসে? যেমনভাবে নিশ্চিন্ত আরামে আধশোয়া হয়ে বসে বইটা খুলে চোখের সামনে মেলে ধরেছে, তাতে মনে হচ্ছে না এটা দৈবাতের ঘটনা। দৈবাত একদিন একটা বই ভালো লেগে গেছে বলেই পড়ে শেষ করছে। না, মনে হচ্ছে নিত্য অভ্যাসের ব্যাপার। ও আবার লবক পড়ছে কেন? সুমনা কি চলে যাবে? চলে যাবে ভেবে ও হঠাৎ বলে উঠল, বাবা কই? বলে উঠল না, কে যেন বলিয়ে দিল। হাতের বইখানা মুড়ে অর্ধশায়িত মানুষটা সোজা হয়ে উঠে বসল। বলে উঠল, আরে এসো এসো শ্রীমতী ম্যাডোনা, কি খবর? বাবার শূন্য চেয়ারটায় বসে পড়ে সুমনা বলে, খবরটা তাহলে কানে উঠেছে? কানে উঠেছে মানে কানের পোকা বেরিয়ে যেতে বসেছে। হ্যাঁ, তা এতদিনের মধ্যে একদিন তো দেখা করতে এলে না? দেখা করতে? ও বাবা, সাহস কোথা! সিদ্ধার্থ একটা বদ্ধ গভীর দৃষ্টি ফেলে বলে, আর কি তুমি সেই সুমনা আছো? এখন যে ম্যাডোনা হয়ে গেছো। ঠাট্টা করছো? ঠাট্টা? অন্তত আমার পক্ষে ব্যাপারটা ঠিক ঠাট্টা নয়। লোকমুখে শুনছি নির্জন আত্মকারাবাস অহরাত্র তোয়ালে কাঁথা ফিডিং বটলের মধ্যে নিমজ্জিত। এত শুনছো কোথা থেকে? নোকমুখটা কোন লোকের? বাহ, আজকাল আমার পিসি যে তোমার জেঠিমার গুরু ভগ্নী হয়েছেন জানো না? না, এমন গুরুতর সংবাদটা আমার কান এড়িয়ে গেছে। তা শুধু ওইটুকুই শুনেছ? হঠাৎ ঠোঁটের কোণটা বিদ্রূপে বেঁকে যায় সুমনার। চোখের তারাটা জ্বলে ওঠে। আর কিছু শোনোনি? আর কি? এই আমি কত বড় একটা গল্প বানানেওয়ালি, আমার মা বাপ কি চতুর কৌশলী। সিদ্ধার্থ মৃদু হেসে বলে, হ্যাঁ, ওরকম একটা কথাও কানে এসেছিল বটে, বিশ্বাস করিনি। কেন? সুমনা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সবাই তো বিশ্বাস করছে। মনে হচ্ছে ক্রমশ আমিও বিশ্বাস করতে শুরু করব। তুমি করনি কেন? কেন করিনি জানো? সিদ্ধার্থ তেমনি করে একবার সুমনার চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করতে অহমিকায় আঘাত লাগলো। নিজের চেয়ে ভাগ্যবান আর কেউ আছে, এটা বড় মর্মবিদারী চিন্তা। সুমনা কেঁপে ওঠে। ওরা ভালোবেসেছে, গল্প করেছে, হাসি গল্পে মশগুল হয়েছে এবং অলিখিত চুক্তিপত্রে একরকম স্থির করে রেখেছে ওদের বিয়ে হবে। কিন্তু এমন খোলাখুলি এ ধরনের কথা কোনোদিন বলেনি সিদ্ধার্থ। সুমনা তাই কেঁপে ওঠে, কিন্তু কেঁপে উঠেও সামলে নেয় নিজেকে। বলে, শুধু এই জন্য? নইলে বিশ্বাস করতে বাধা ছিল? সুমনা, পাগলামি করো না। কিন্তু তুমি তো আসোওনি। তা সত্যি, কিন্তু বিশ্বাস করো, আসবার জন্য অসম্ভব একটা ব্যাকুলতাকে রোধ করতে করতে এই কদিনে রোগা হয়ে গেলাম। মন একবার বলে যাই, একবার বলে থাক, একবার বলে দেখা হলেই সব সোজা হয়ে যাবে, একবার বলে সোজা হলে আপনিই দেখা হবে। প্রায় মিছরির শরবতের মতো অবস্থা ঘটেছিল মনটার। এই গ্লাস থেকে ও গ্লাস, ইচ্ছের গ্লাস আর বিবেচনার গ্লাস। অতঃপর বিবেচনায় জয়ী হলো। বিবেচনা? হ্যাঁ, বিবেচনা করে দেখলাম তোমার ওই অস্বাভাবিক মানসিকতার মাঝখানে আমার আবির্ভাবটা হয়তো আরও অস্বস্তিকর হবে, অপ্রীতিকরও হতে পারে। শুধু তুমি যদি কখনো শূন্যতা বোধ করে নিজেই। সুমনা নিজের মনকে তলিয়ে দেখে একবার। শূন্যতা বোধ কি হচ্ছিল? কই, কোনো বোধই বুঝি ছিল না সুমনার এতদিন। কিন্তু এখন সিদ্ধার্থকে দেখে বুঝি বোধ ফিরছে, তাই প্রাণের মধ্যে ভয়ানক একটা শূন্যতার হাহাকার অনুভব করে। ভুলে যায় অঞ্জুকে বলে এসেছে এখনই আসছি। ভুলে যায় কেন বাবারই চেম্বারে এসেছিল সে। শুধু অবাক হয়ে ভাবে,
এতগুলো দিন সুমনা সিদ্ধার্থের কথা প্রায় ভুলে বসেছিল। সিদ্ধার্থ মিনিট খানেক ওর মুখের দিকে তাকিয়ে বলে, বাস্তবকে স্বীকার করাটাই বুদ্ধিমানের কাজ সুমনা। পৃথিবী ভাবপ্রবণতার মূল্য দেয় না। আর পৃথিবীর কাছে যদি আমি মূল্যের জন্য হাত না পাতি, যদি কেবলমাত্র আমার আমিটাকে নিয়ে পড়ে থাকতে চাই, তাও দিতে চায় না পৃথিবী। তোমার সেই তুমিটাকে নিভৃত কোণ থেকে টেনে এনে প্রশ্নে প্রশ্নে ক্ষতবিক্ষত করতে চাইবে। তুই কেন এমন উল্টো পাল্টা রে? আমাদের হিসেবের সঙ্গে তোর হিসেবটা যে মিলছে না। মিলতেই হবে হিসেব। পাগলা গারদে বা পর্বত গুহায় থাকতে না চাইলে মিলতেই হবে, সেটাই নিয়ম। সুমনা আস্তে আস্তে বলে, আমার বিপদে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তবে তোমার জন্যে নয়, আমার জন্যে। কারণ বিপদটা তোমার চেয়েতে অনেক বেশি আমার। তোমার? তবে না তো কি, ভেবে রেখেছিলাম তোমার রেজাল্টে বেরোলেই এতদিনের সুখ স্বপ্নের কথাটা সম্বন্ধে আর্জি তুলব। যাক, তুলতে হলো না, কম খাটুনি বাঁচিয়ে দিলাম তোমার। সুমনা সহসা খুব কাছাকাছি সরে আসে সিদ্ধার্থ। এটা কথা বলার সময় নয়, জায়গাও নয়, কিন্তু উপযুক্ত স্থান, কাল এবং পাত্র একত্রে পাওয়ার আশা এবং এখন দুরাশা। তাই খুব তাড়াতাড়ি বলছি, কী ছেলে মানুষই হচ্ছে, ওসব পাগলামি ছেড়ে দাও। আমাদের যে জীবনকে আমরা এতদিন ধরে স্বপ্নে গড়েছি তাকে ধূলিসাৎ করো না। সুমনাকে ঈষৎ কঠিন দেখায়। আমাকে কি করতে বলো? আমি কিছুই করতে বলবো না সুমনা, শুধু একটু ভাবতে বলবো তোমায়। ভেবে দেখতে বলবো তুমি নিজেকে কোথায় তুলে নিয়ে যাচ্ছ। সুমনা স্পষ্ট কঠিন মুখে বলে, আচ্ছা, তোমার অনুরোধ পালন করার চেষ্টা করব, ভেবে দেখব। সুমনা, কঠিন হয়েও না, নির্বোধ হয়েও না, একটা কানাকড়ির দামে জীবনটাকে বিকিয়ে দিও না। সুমনা সেই কঠিন মুখে একটু হেসে বলে, কোনটার কি দাম সে কি চট করে অত সহজে পুষে ঠিক করা যায় সিদ্ধার্থ? সময় লাগে। ততদিনে যে সময় পার হয়ে যায় সুমনা। আমি বলছি, তুমি একটি তুচ্ছ সেন্টিমেন্টের বশে চলে নিজেকে কষ্ট পাচ্ছ, অনেককে কষ্ট দিচ্ছ। তোমার এই দুর্মতিতে তোমার বাবার কি অবস্থা হয়েছে দেখেছ? সেটা আমার ভাগ্য সিদ্ধার্থ। ওরাও খুব একটা বুদ্ধির পরিচয় দিচ্ছেন না। ওরাও সেই নিতান্ত তুচ্ছ ব্যাপারকে ফেনিয়ে বাড়িয়ে নিজেদের জীবনকেও জটিল করে তুলেছেন। তুচ্ছই বা ভাবছ কেন, কেউ যখন তা ভাবছে না? সেইটাই তো আমার কাছে এক অদ্ভুত রহস্য সিদ্ধার্থ। কেন তা ভাবছে না? তা হয় না, সংসারী লোকদের হিসেব আলাদা। থাক, তবে আর কি করা। কেমন ছিলে এতদিন শুনি? খুব ভালো। শুনে খুশি হলাম। সুমনা, কি? বাজে কথা, বৃথা অভিমান, থাক ওসব। চলো একদিন আমাদের জায়গায়। জায়গা জায়গা অবশ্য আর কিছু নেই, ওদেরই পাড়ার লাইব্রেরি, সুভাষ পাঠাগার। সিদ্ধার্থ যার প্রতিষ্ঠাতাদের একজন, অলোকও অবশ্য, আর সুমনা লাইফ মেম্বার। ওইখানেই প্রায় রোজ একবার করে দেখা হয় ওদের। সুমনার চোখে ভাসে ওঠে পাঠাগারের সেই দোতলার ঘরের সামনের বারান্দাটি, যেখানে তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেয়, মানে কাটিয়ে দিত।